সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, স্নিগ্ধ সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। পাঠ উপস্থাপনায় আমি সাথে আছি আরিফা সুলতানা, সহকারী প্রভাষক, শহীদপুর স্মৃতি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন ক্লাস আমাদের এখন যে বিষয়গুলো মূলত আমরা পড়াচ্ছি বা পাঠদান করাচ্ছি সেটা হচ্ছে আমরা রিভিশনের পড়া, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, তারই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দুই তীরে। দুই তীরে এটা মূলত কবিতা নাকি গল্প? অবশ্যই এটা একটা কবিতা, এবং কবিতাটি কে লিখেছেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা পাঠে অনুপ্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে কবিতা আছে তার কবি পরিচিতি, মূল কবিতা, মূল ভাব, প্রশ্নোত্তর, নমুনা প্রশ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, আর সাথে একটা অবশ্যই কি পরীক্ষা, তাই না? প্রিয় শিক্ষার্থী, এইচপি থাকবে তোমাদের। তোমার দেখা নদী তীরের দৃশ্য 5টি বাক্যে লেখো। তোমার দেখা নদী তীরের দৃশ্য 5টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে একটু খেয়াল করে দেখো, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে একটি নদী দেখা যাচ্ছে, নদীতে পাল তোলা নৌকা আছে, দুই পাশে তীর দেখা যাচ্ছে, আর দূরে কি দেখা যাচ্ছে? ঘন গ্রাম, সবুজে ঢাকা, সবুজে ঢাকা গ্রাম, তাই না? আর এই পাশে দেখো, খেয়াল করো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিছু কাশফুলের ছবি। তো কবির কল্পনায় ঠিক নদী তীরের দৃশ্যগুলো এখানে যেমনটা আছে এর চেয়েও বেশি সুন্দর, কারণ কল্পনায় মানুষ সুন্দর জিনিসকে সবসময় চিন্তা করে থাকে, তারই ফলশ্রুতিতে সাহিত্য লেখা হয়। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কবি পরিচিতিটা একটু দেখে নেই। কবি পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করছি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানো, আমার চেয়েও ভালো জানো, তাই না? চলো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 সালের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তার উপাধি হচ্ছে বিশ্বকবি। অবদান, তিনি শুধু কবি নন, আমরা তাকে শুধু কবি হিসেবেই চিনি না, তিনি একজন কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভান্ডার বিশাল, অর্থাৎ তিনি এত এত সাহিত্য রচনা করেছেন যে তার রচনার ভান্ডারটা একদম ভরে টইটুম্বুর হয়ে আছে। পুরস্কার ও সম্মাননা, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মৃত্যু, 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, উপস্থাপন করা হয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। দুই তীরে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকের ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? নদীর দুটা তীর আছে, তীরের এপারের মানুষের ভালোবাসার জিনিসের কথা বলা হয়েছে, এবং ওপারে আর একজন অবস্থান করছেন, যিনি তার ওপারের প্রাকৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করছেন। ঠিক দুটো বিষয়টাকে এক করতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নদীর মাধ্যমে, অর্থাৎ নদীর মধ্যে দিয়ে দুজন মানুষের সম্প্রীতি, ভালোবাসাকে একত্র করে দেওয়ার চেষ্টা করেছেন এই দুই তীরে কবিতার
মধ্যে দিয়ে। আমি ভালোবাসি আবার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। এপাশে যিনি আছেন তিনি বলছেন, "আমি আমার নদীর বালুচরকে ভালোবাসি। শরৎকালে যে পাখিরা অর্থাৎ নির্জনে চকাচকিরা ঘর বাঁধে তাকেও আমি খুব ভালোবাসি। যেথায় ফুটে কাশ তটের চারিপাশ।" যেখানে কি হচ্ছে? তটের অর্থাৎ তীরে, তীরে কাশফুল ফুটছে। শীতের দিনে বিদেশী সব হাঁসের বসবাস। শীতের দিনে কি করে? আমাদের সুদূর সাইবেরিয়া, আম সুইজারল্যান্ড এই সমস্ত জায়গা অর্থাৎ প্রচন্ড শীত যেখানে পড়ে সেখান থেকে শীতকালে বিদেশি পাখিরা উড়ে আসে আমাদের দেশে তাদের একটু উষ্ণতা লাভের জন্য, তাই না? তো শীতের দিনে এই বিদেশি হাঁসগুলো মূলত নদীর তীরেই বাসা বাঁধে। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ঢিঙি সন্ধ্যাবেলায় ভিড়ে। কচ্ছপরা কি করছে? পানির মধ্যে তো শীতকালে প্রচন্ড পানি কি থাকে? অনেক ঠান্ডা থাকে, তাই না? তো ঠান্ডায় একটু উষ্ণতার জন্য কচ্ছপরা কি করে? আ রৌদ্রে তীরে চলে আসে, নদীর তীরে চলে আসে, হ্যাঁ? ওখানে রৌদ্র পোহায় এবং সন্ধ্যাবেলায় কি করে? সারাদিনে জেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কি করে? মাছ ধরে। তারা নদীতে, নদীতে ঘুরে বেড়ায়। সারাদিনের ক্লান্তি শেষে সারাদিনের ক্লান্তি শেষে তারা নীড়ে ফেরার চেষ্টা করে। সেই নীড়ে ফেরার মাধ্যমটা হচ্ছে কি? নদী। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন। এবার ওপারের ব্যক্তিকে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, "তুমি কি ভালোবাসো? তুমি তোমার ওই ওপারের বনকে ভালোবাসো। আর সেখানে কি আছে? গাথা আছে ঘন ছায়া।" যেখানে ঘন ছায়াটা কি দিয়ে তৈরি হয়েছে? পাতার আবরণ দিয়ে। "যেথায় বাঁকা গলি, নদীতে যায় চলি। দুই ধারে তার বেণু বনে, শাখায় গলাগলি।" যেথায় বাঁকা গলি। গ্রামের দেখবে খেয়াল করে যারা গ্রামে গেছো কিংবা শহরেও কিন্তু আছে অলিগলি, তাই না? ছোট, 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 ছোট রাস্তা যেখান দিয়ে কি করে মানুষ তার বাসা থেকে বের হয় কিংবা কোনো গন্তব্যে পৌঁছায় অর্থাৎ ছোট, ছোট যে গলি, গ্রামেও ঠিক ওরকম একটা বাঁকা রাস্তা গ্রাম থেকে এসে নদীতে এসে মিশেছে। সেই রাস্তার ২ পাশে কি আছে? বাঁশবাগান এমনভাবে আছে যেন মনে হচ্ছে কি একজন আরেকজনের গলা ধরে আছে। সকাল সন্ধ্যেবেলা ঘাটে বধুর মেলা। ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায়ও হেলা। সকাল এবং সন্ধ্যাবেলা নিয়ম মাফিক দুবার ঘাটে বধূরা আসে। মেলা বসে। আচ্ছা এখানে মেলা কেন বলা হয়েছে? মেলায় কি হয় মূলত? মূলত সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে অধিক কথাবার্তা হয়, তাই না? অনেক নয়েজি হয়, অনেক শব্দ হয়। তো ঘাটে বধূরা আসলে তারা তাদের সান্ধ্যকালীন এবং সকালের কাজগুলো মোটামুটিভাবে সারে। এবং যাওয়ার সময় তারা কি করে? আ আ যাওয়ার সময় তারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আ কলসিতে করে পানি ভরে নিয়ে যায়। আর ছেলেরা কি করে দেখো, ছেলের দলে ঘাটের জলে সন্ধ্যাবেলায় সকাল এবং সন্ধ্যা দুটো বেলা। ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা। ছেলেরা কি করছে? ছেলেরা দেখো এখানে ছবি তোমাদের বইয়ের ছবিতে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী যে বাচ্চারা মনের আনন্দে ভেলা ভাসিয়ে ভেসে বেড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থী এবার চলো কবিতার মূল ভাবে কি আছে আমরা একটু জেনে নেই। দুই তীরে কবিতার মূল ভাব লেখো। উত্তর, একটি নদী, সেই নদীর দুই তীরে বাস করে দুজন মানুষ। একজন ভালোবাসেন নদীর বালুচর, সেখানে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে আর তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় সেই বালুচরে হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় তীরে এসে ফেরে জেলের ডিঙি। অন্যজন ভালোবাসেন বন, যার আছে ঘন ছায়া। ঘন ছায়া ঘেরা সেই বন থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আছে, জলে ভেলা ভাসায় ছেলের দল। একটি নদী, কিন্তু দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। অর্থাৎ একটি নদীর মধ্যে দিয়েই দুই তীরের অর্থাৎ দুই তটের দুই তীরের মানুষের মধ্যে সম্প্রীতি কি একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। শব্দগুলোর অর্থ লেখো অনুশীলনী থেকে। নির্জন, যার অর্থ হচ্ছে জনশূন্য স্থান। চকাচকি, হাঁস জাতীয় পাখি। তট, নদীর তীর। ডিঙি, এক ধরনের ছোট নৌকা, হ্যাঁ? ডিঙি হচ্ছে এক ধরনের ছোট নৌকা, বড় নৌকা না। আচ্ছাদন, আচ্ছাদন মানে হচ্ছে ছাউনি, আবার আবরণও হতে পারে। বেণুবন, যার শব্দের অর্থ হচ্ছে বাঁশ বাগান।
প্রিয় শিক্ষার্থী, এরপরে প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। নদীর বালুচরে মূলত কি ঘটে? ওকে? নদীর বালুচরে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে আর এই তীরে ফুটে থাকে অসংখ্য কাশফুল। এবং শীতের সময়ই দেখো এই বালুচরে কচ্ছপরা রোদ পোহায় আর হাঁসেরা ভিড় জমায়। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার একটু খেয়াল করো নদীর বালুচরে কি ঘটে? অর্থাৎ নদীর বালুচরে তোমার এখানে দুটো কালের কথা বলা হয়েছে, শরৎকাল এবং শীতকাল। অবশ্যই তোমাকে দুটো কালের উল্লেখ এখানে করতে হবে। শুধু শরৎকালের উত্তরটুকু যদি শুধু তুমি এখানে উত্তর লেখো তবে সেই উত্তরটা পরিপূর্ণভাবে হবে না। পরিপূর্ণরূপে সেই উত্তরটি উপস্থাপিত হবে না। ওই ওপারের বনটি কেমন, তাই না? ওই ওপারের বনটি যেমন, নদীর ওই ওপারে বনের দৃশ্য অপরূপ সৌন্দর্যে ভরা। নদীর ওই পাড়টি ঘন গাছপালায় আচ্ছাদিত। গাছের পাতার ঘন ছায়ায় সারা বছর শীতল থাকে ওপারের প্রকৃতি। ওপারের দূরগ্রাম থেকে একটি রাস্তা এসে নদীতে মিশেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে বেনু গাছ। গাছের শাখাগুলো একটার সঙ্গে আরেকটা গলাগলি করে রয়েছে। দূর থেকে দেখতে বনের মতোই মনে হয়। সেই বন সৃষ্টি করে এক অপরূপ দৃশ্যের। ওপারের বনটি যেরকম দেখো একদম সবুজ ঘন পাতায় আচ্ছাদিত এবং গ্রামের ভেতর থেকে একটি রাস্তা চলে এসেছে। সেই রাস্তার দুই পাশে কি দাঁড়িয়ে আছে? বেনু বন বা বেনু। সেই গাছের একটার সঙ্গে আরেকটা গলাগলি করে রয়েছে, তাই না? গলাগলি ধরে রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় বনের মতোই মনে হয়। মনে হয় না যে ওই বেনু গাছ। সেই বন সৃষ্টি করে এক অপরূপ দৃশ্যের এবং প্রাকৃতিক সৌন্দর্যের। আচ্ছা, সকাল সন্ধ্যায় ছেলের দল কি করে মূলত? সকাল সন্ধ্যায় কবিতায় কবি নদীর তীরের মানুষের জীবনের বর্ণনা করেছেন। ছেলের দল যা করে, দুষ্টু ছেলেরা মেতে ওঠে দুষ্টুমিতে। তারা ভেলা বানিয়ে নদীতে ভাসায়। এভাবে সকাল সন্ধ্যাবেলা বধূ আর ছেলেরা নদীর তীর মুখরিত করে রাখে। নদীর তীরে জীবন নদীকে কেন্দ্র করেই মূলত গড়ে ওঠে। ঘাটে বধূর মেলা বলতে কি বোঝানো হয়েছে? ঘাটে বধূর মেলা বলতে যা বোঝানো হয়েছে, দুই তীরে কবিতায় কবি বলেছেন নদীর ঘাটে সকাল সন্ধ্যা বধূদের মেলা। ঘাটে বধূর মেলা কথাটি দ্বারা কবি মূলত বলতে চেয়েছেন যে গ্রামের বধূরা সকাল সন্ধ্যা দল বেঁধে নদীর ঘাটে আসে। তারা নদীতে গোসল করে, কাপড় চোপড় ধোয়, নানাবিধ কাজ করে। যাওয়ার সময় তারা নদী থেকে কলসি কাঁখে করে পানি নিয়ে যায়। মূলত ঘাটের বধূ মেলা বলতে বধূদের এই সমস্ত কার্যাবলীকে বোঝানো হয়েছে। নমুনা প্রশ্ন: আমি ভালোবাসি আমার নদীর বালুচর। শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। আমি স্ক্রিনটা একটু রাখছি, তোমরা কবিতা অংশটুকু একটু দেখে নাও। শীতের দিনে বিদেশি হাঁস কোথায় বাস করে? নদীর তীরে চারপাশে যেখানে কাশফুল ফোটে সেখানে শীতের দিনে বিদেশি হাঁস বাস করে। কবিতা অংশটুকুর মূল ভাব লেখো। দুই তীরে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলা প্রকাশ করেছেন। অপার লীলা, প্রকৃতির যে সৌন্দর্য আছে, যেটা আমাদেরকে দান করেছে প্রকৃতি, তারই বর্ণনা করেছে এই দুই তীরে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর বালুচরের সৌন্দর্য নির্জনে চকাচকির ঘর বাঁধা প্রকৃতিকে নতুন রূপ দান করেছে। নদীর তীরে কাশফুল ফুটে জানান দেয় প্রকৃতিতে শরৎকাল এসেছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর তীরের চিত্র পরিবর্তন হয়। সেখানে হাজার হাজার মাইল দূর থেকে আসে বিদেশি পাখি, তাই না? আচ্ছা, তো কি বলা হয়েছে যে কবিতাংশ, প্রিয় শিক্ষার্থী, কবিতা অংশটুকুর মূল ভাব যদি লিখতে বলা হয় তবে অবশ্যই তোমরা তোমাদের কোশ্চেনে যে যতটুকু কবিতা থাকবে ঠিক ততটুকু কবিতা অংশের তোমরা মূল ভাব করবে। পুরো কবিতার মূল ভাব লিখবে না। তবে তোমাদের জানার স্বার্থে কিংবা জ্ঞান অর্জনের স্বার্থে তোমাদের মূল ভাবটা, পুরো কবিতার মূল ভাবটা জানা ভালো।
গ নম্বর প্রশ্ন দেখো, কবিতাংশে কোন দৃশ্য ফুটে উঠেছে ৩টি বাক্যে লেখো। কবিতাংশে কোন দৃশ্য ফুটে উঠেছে ৩টি বাক্যে লেখো। দুই তীরে কবিতায় কবি নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন। কবিতাংশে যেসব দৃশ্য ফুটে উঠেছে, শরৎকালে নদীর তীরে চকাচকিরা নির্জনে ঘর বাঁধে, নদীর তীরে কাশফুল ফোটে, আর শীতকালে নদীর তীরে বিদেশি হাসিরা বাসা বাঁধে। আর এভাবেই কবি নদীর তীরের সৌন্দর্য বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সাবধান প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই মনে রাখবে, তোমার দেখা নদীর তীরের দৃশ্য বলা হয়েছে। তোমার দেখা, যদি তোমরা কখনো নদী দেখে থাকো তো নদীর তীরের কিংবা নদীর দৃশ্যগুলো তোমরা অবশ্যই লিখবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, অবশ্যই এই যে অনেকেই যেটা করো বই থেকে তুলে দাও না, এটা কিন্তু যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ আমি একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের বলছি, শোনো। অ্যাসাইনমেন্টে আমরা আসলে মূলত দেব ধরো কোনো গদ্য কিংবা কবিতা এভাবে দেওয়া থাকবে তোমাদের বইয়ে। যেমন মনে করো বিষয়টা এরকম যে আজকে আমরা পাঠ করছি কি দুই তীরে কবিতা, তাই না? দুই তীরে কবিতাটা তোমাদের এরকম আছে, বইয়ে আছে। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এমন কোনো প্রশ্ন নাই যে হচ্ছে তোমার দেখা নদী তীরের দৃশ্যটা ৫টি বাক্যে লেখো, আছে কি? নেই। সো তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের বইয়ের ৩য় ইউনিটের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে রপ্ত করতে হবে, আয়ত্তে আনতে হবে। প্রশ্নগুলো আমরা যেই অ্যাসাইনমেন্টটা উপস্থাপন করতে যাচ্ছি বাংলা বিষয়ের, সেই অ্যাসাইনমেন্টে অবশ্যই আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো উপস্থাপন করব। ওকে প্রিয় শিক্ষার্থী, বই তোমার মেইন বই থেকে কোনো প্রশ্ন সেখানে দেওয়া হবে না। বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসগুলোতে কিংবা আমি নিজেই একটু সময় করে একদিন অনলাইন ক্লাসে আমি বলে দেব যে তোমাদের আসলে কি টাইপের অ্যাসাইনমেন্ট হতে পারে। 15 তারিখে তো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা পেয়ে যাবে। আশা করছি এর আগেই আমি আবার কিংবা তোমাদের শাহনাজ আক্তার শিরিন মিস তোমাদেরকে বুঝিয়ে দেবেন যে অ্যাসাইনমেন্টটা তোমাদের আসলে কিভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টার থেকে দুই তীরে এই কবিতা থেকে কিছু সমার্থক শব্দ এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো, ভালোবাসার অনুরাগ, নদী, স্রোতস্বিনী, ঘর, আবাস, তট, তীর, শীত, ঠান্ডা। শীত, ঠান্ডা, ঠিক আছে? শীতকাল যদি বলা হয়ে থাকে তবে একটা যে কোনো কালকে বোঝানো হবে, শীত, ঠান্ডা। বিদেশি, ভিনদেশি, হাঁস, হংস, বসবাস, বাস করা, কচ্ছপ, কাছে, ধীরে, আস্তে, রৌদ্র, রোদ, তীরে, সৈকতে। জেলে, জেলে বলতে যে মাছ ধরে তাকে আমরা জেলে বলবো না, অনেকের কিন্তু শখের বিষয় আছে মাছ ধরা, তাই না? মৎস্যজীবী, জেলে মানে হচ্ছে মৎস্যজীবী, অর্থাৎ যে যিনি যিনিও জীবিকা অর্জন করেন মূলত মাছ ধরে, তাকে বলা হয়ে থাকে মৎস্যজীবী। ডিঙি, নৌকা, আচ্ছা এখানে নৌকা দেওয়া আছে, নৌকা দিলে হবে, ছোট নৌকা দিলেও হবে। ওকে, সন্ধেবেলা, সাঁঝবেলা। ভিড়ে, ভিড়ে, হ্যাঁ, এই ভিড়ে হচ্ছে নোঙর করা, অর্থাৎ কি করা? ঘাটে নোঙর করা। যেমন পৌঁছানো, বিষয়টা হচ্ছে কি ঘাটে পৌঁছানো, নোঙর করা। বন, জঙ্গল, পাতা, পত্র, আচ্ছাদন, আবরণ। বক্র, বাঁকা, ধারে, নিকটে, বেণুবন, বাঁশবন, গলাগলি, কোলাকুলে। সকাল, প্রভাত, বধূ, বউ। কিছু বিপরীত শব্দ এখানে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। ভালোবাসা, যার বিপরীত শব্দ হচ্ছে কি ঘৃণা। নির্জন, লোকালয়। শীত, গ্রীষ্ম। রৌদ্র, বৃষ্টি। সন্ধেবেলা, সকালবেলা। মূল শব্দ তোমার, আমার। মূল শব্দ ওপার, বিপরীত শব্দ এপার। ছেলে, মেয়ে। ভাসে, ডোবে। বিদেশি, দেশি। এক কথায় প্রকাশ। জনশূন্য স্থানকে আমরা এক কথায় কি বলবো? নির্জন। নদীর তীর, যাকে এক কথায় বলবো তট। বাঁশের বাগান, যাকে এক কথায় বলবো বেণুবন। বালির পলিত উৎপন্ন চর, যাকে আমরা এক কথায় বলবো বালুচর। কাঠের তৈরি ছোট নৌকাকে বলা হয়ে থাকে ডিঙি।
হাঁস জাতীয় পাখিকে বলা হয় চকাচকি। যা সোজা নয় তাকে কি বলা হয়? বাঁকা। অন্য দেশ থেকে যে এসেছে তাকে বলা হয় বিদেশী। অন্য দেশ থেকে যে এসেছে তাকে বলা হয় বিদেশী। বহু লোকের বিশৃঙ্খল সমাবেশ। বহু লোকের বিশৃঙ্খল অর্থাৎ লোকদের মধ্যে যখন শৃঙ্খলা থাকে না তাকে আমরা কি বলে থাকি? ভিড়, তাই না? যে বিদেশে থাকে তাকে এক কথায় আমরা বলি কি? প্রবাসী। গলায় গলায় যে ভাব বলা হয় কি? গলাগলি। প্রিয় শিক্ষার্থী, কিছু ক্রিয়াপদের সাধু এবং চলিত রূপটা উপস্থাপন করা হয়েছে, একটু খেয়াল করো। সাধু রূপ: ভালোবাসি আছি, ভালোবেসেছি। যেথায় যেখানে, ফুটিয়া ফুটে, চারিপাশ চারপাশ। খেয়াল করবে, হ্যাঁ, চারিপাশ হচ্ছে সাধু আর চারপাশ হচ্ছে চলিত। ভিড়িয়া ভিড়ে, ভাসিয়া ভেসে, পোহাইতেছে পোহাচ্ছে। ক্রিয়াপদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপ লিখন। এগুলো মূলত হচ্ছে ব্যাকরণের অংশ। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম ব্যাকরণের অংশ তৈরি করে আমরা ক্লাসগুলো নিয়েছি। আশা করছি এতে তোমরা উপকৃত হয়েছো এবং ভবিষ্যতেও উপকৃত হবে। অতীতকালে দেখো কি দেওয়া আছে, অতীত রূপটাকে ভবিষ্যৎ রূপ লিখতে হবে। খেয়েছিল, খাবে, ডেকেছিল, ডাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি বারবার একই কথা বলি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপ লিখনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, সব সময়ের জন্য তোমরা মনে রাখবে। আমরা খাতাগুলো চেক করেছি, অনেকেই তোমরা যা করেছো, যদিও তোমাদের রিটেন পরীক্ষায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপ এরকম আসেনি, কিন্তু তারপরেও তোমাদের বাক্য রচনার ক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করেছো। অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেক্ষেত্রেও তোমরা ভুল করেছো। সেখানে তোমরা অনেকেই দেখা গেছে যে আমি বাড়ি যাবো। আমি একদম সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আমি বাড়ি যাবো। সেখানে হয়তো অনেকে লিখে রেখেছে আমি বাড়ি যাবে। কি হবে? হবে না। সো সেক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবে কি? পুরুষ, তাই না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো সেই অনুযায়ী তোমরা ক্রিয়াপদটা ব্যবহার করবে। তো সেক্ষেত্রে দেখো, খেয়েছিল। আমি খেয়েছিল? তুমি খেয়েছিল? হবে? না। কি হবে? সে খেয়েছিল। সো ভবিষ্যৎকালটাও তোমাদের কি হবে? খাবে। ঘুমাচ্ছিল, ঘুমাবে। চলেছিল, চলবে। পোহাচ্ছিল, পোহাবে। ফুটতো, ফুটবে। ভাসতো, ভাসবে। এক কথায় উত্তর দাও। এবার চলো আমরা একটু মূল্যায়নে চলে যাই, তাই না? আমাদের তো মূল্যায়ন আছে। হুম। কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন? প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা অনেক সময় পাচ্ছ। তোমরা প্রশ্নের উত্তরগুলো দ্রুত টপটপ কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে দাও। কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন? গ্রামের বর্ণনা? না, কিসের বর্ণনা? নদীর দুই তীরের বর্ণনা, তাই না? নদীর ওপরের বনটি কেমন? নদীর ওপরের বনটি কেমন? ঘন বনে আচ্ছাদিত, তাই না? নাকি বালুচরে ঢাকা? আচ্ছা, আচ্ছাদন। আচ্ছাদন শব্দের অর্থ কি? আচ্ছাদন শব্দের অর্থ হচ্ছে আবরণ বা ছাউনি, তাই না? বেনুবল বলতে কি বোঝানো হয়েছে? ফুল বাগান? বেনুবল বলতে কি ফুল বাগান বোঝানো হয়েছে? না। বেনু শব্দের অর্থ কি? বাঁশ। তো বেনুবন বলতে বোঝানো হয়েছে বাঁশবাগান। প্রিয় শিক্ষার্থী, বাঁশ লেখার ক্ষেত্রে অবশ্যই চন্দ্রবিন্দু ইউজ করবে। নদীর ধার কিসের শাখায় গলাগলি হয়ে আছে? নদীর ধার অর্থাৎ নদীর কিনারা কিসের শাখায় গলাগলি হয়ে আছে? কিসের শাখায়? কিসের শাখায়? হুম, বেনুবনের শাখায়। কখন নদীতে বেশি পানি থাকে? বর্ষাকালে না শীতকালে? নদীতে বেশি পানি থাকে বর্ষাকালে। দুই তীরের মানুষের মাঝে কি আছে?
দুই তীরের মানুষের মাঝে কি আছে? দুই তীরের মানুষের মধ্যে আছে সম্প্রীতি, ভালোবাসা। সরি, দুই তীরের মানুষের মাঝে আছে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন। নদীর তীরে অতিথি পাখিরা কোন ঋতুতে আসে? নদীর তীরে অতিথি পাখিরা কোন ঋতুতে আসে? নদীর তীরে অতিথি পাখিরা শীতকালে আসে। টইটুম্বুর শব্দের সমার্থক শব্দ কি? টইটুম্বুর টইটুম্বুর শব্দের সমার্থক শব্দ কি? পরিপূর্ণ। টইটুম্বুর শব্দের সমার্থক শব্দ পরিপূর্ণ। তোমরা এটা একটু লিখে নাও। টইটুম্বুর শব্দের সমার্থক শব্দ হচ্ছে পরিপূর্ণ। শরৎ ঋতুর আগের ঋতুর নাম কি? হেমন্তকাল, তাই না? সত্যি? না, শরৎ ঋতুর পরবর্তী নাম হচ্ছে হেমন্তকাল, কিন্তু আগের ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ। আগের ঋতু হচ্ছে বর্ষা ঋতু। সাবধান উত্তরগুলোর ক্ষেত্রে। ওকে প্রিয় শিক্ষার্থী, সমার্থক শব্দগুলো, চলো এবার একটু আমরা সমার্থক শব্দ পড়ে ফেলি দ্রুত। হ্যাঁ, জেলে, মৎস্যজীবী, ডিঙি, ছোট নৌকা, তাই না? সন্ধেবেলা, সাজবেলা, ভিড়ে, নোঙর করে। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, ভিড় বানান, তাই না? ভিড় বানান দুটোতেই রসিকার। ভয় রসিকার, ডয়বিন্দু র। তোমাকে খেয়াল রাখতে হবে ভিড় শব্দটা মূলত কোন উদ্দেশ্যের সাথে ক্রিয়াপদটা ব্যবহৃত হয়েছে। আমি যদি বলি, খেয়াল করো, ভিড়ের মধ্যে যেও না, তুমি ভিড়ের মধ্যে যেও না, তবে সেখানে কি হবে? জনাকীর্ণ একটা স্থানকে বোঝানো হবে, তাই না? সো তোমরা খেয়াল করবে এই ভিড়টা যদি কখনো তোমাদের বাক্য, খেয়াল করো, অর্থাৎ যদি তোমাদের কখনো ক্রিয়াপদের অতীত বর্তমান রূপ হিসাবে আসে, এই জিনিসটা একটু খেয়াল করবে যে আসলে ওখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে। যদি ভিড়ে হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কি হবে? নোঙর করা অর্থে, অর্থাৎ কোথাও তীরে অবস্থান করা অর্থে সেই ভিড়ে হবে। আমি যদি বলি নৌকাটি ভিড়ছে, তো সেইখানে কি হবে? সেই ক্ষেত্রে কি জনাকীর্ণ লোকের মধ্যে যাচ্ছে? নৌকা কি ডাঙায় চড়ে বাবা? না। তো সেই ক্ষেত্রে ভিড়েটা কি হবে? ভিড়েটা হবে নৌকাটি তীরে ভিড়েছে। একটু খেয়াল করবে। ওকে, বন, বন শব্দের অর্থ কি? প্রতিশব্দ, দ্রুত, বনানী, পাতা, পত্র, আচ্ছাদন, ছাউনি। বিপরীত শব্দ, ভালোবাসা, ঘৃণা, নির্জন, নির্জন কি হবে? লোকালয়, রৌদ্র কি হবে? দ্রুত উত্তর লিখে দাও। রৌদ্রর বিপরীত শব্দ কি হবে? বিদেশি, দেশি। এক কথায় প্রকাশ, বহু লোকের বিশৃঙ্খল সমাবেশকে বলা হয় থাকে ভিড়, তাই না? বালির পলিতে উৎপন্ন চর, যাকে আমরা এক কথায় কি বলি? বালুচর। অন্য দেশ থেকে যে এসেছে তাকে কি বলি আমরা? প্রবাসী নাকি বিদেশি? বিদেশি, তাই না? নদীর তীরে এক কথায় কি বলবো? নদীর তীরকে এক কথায় কি বলে? নদীর তীরে তট। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের পাঠদানটা তোমরা উপভোগ করেছি এবং আমি যা আজকে তোমাদেরকে পাঠদান করেছি সেই পাঠদান